কই বলো না কেন, আগের ক্লাসে কি পড়ছিলা তোমরা? আশ্চর্য, কথা না বললে আমি বুঝবো না তো। কেউ একজন বলো, আগের ক্লাস করছো না তোমরা? এখানে যে কজন আছো ক্লাস আগেরটা করো নাই? মায়া আগের ক্লাস করো নাই? জি স্যার, করছি স্যার। তাহলে বলো না কেন আগের ক্লাসে? কৃত্রিম পেসমেকার। জি স্যার, কৃত্রিম পেসমেকার কার্যপদ্ধতি স্যার, ওইটা শেষ হয়েছে। বুঝছি। এই তো এটুকু বললেই তো আমি বুঝতে পারি যে কোন পর্যন্ত পড়ছি, আজকে কি পড়বো। ঠিক আছে, কিন্তু সবাই কোথায়? আরো সবাই বাকিরা কই? এখনো জয়েন করতেছে না কেন সবাই? আমরা শুরু করে দিলাম। আজকে তারিখ দাও। আজকে 3 তারিখ মনে হয় না? 3-4-21। আমরা আজকে পড়বো রক্তচাপ। রক্তচাপ, যেটাকে ইংরেজিতে বলে ব্লাড প্রেশার। ঠিক আছে, এটা আমরা আজকে পড়বো, রক্তচাপ। আমরা একটা প্রথমে ছবি আঁকি, দেখো। মনে করো এই হচ্ছে আমার হৃৎপিণ্ড। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের ভেতরে 4টা প্রকোষ্ঠ, 2টা অলিন্দ আর 2টা নিলয়। আমাদের এই যে বাম নিলয়, এখান থেকে বড় একটা নল বের হয়। সেই নলটা অ্যাওর্টা বা মহাধমনী নামে পরিচিত, তাই না? যার ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বের হতে থাকে। এই যে অক্সিজেন যুক্ত রক্ত এই পথ দিয়ে বের হয়, এটার নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। আর এই যে নলটা, এটার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, এটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায়, আর এটার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হার্টের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে, বের হয়ে সারা দেহে চলে যায়। এটার নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনী। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডান অলিন্দ আর এটা বাম অলিন্দ। এইটা ডান নিলয়, এটা বাম নিলয়। এই যে মাঝখানে ভাগ করে দিলাম, এটা হচ্ছে ডান নিলয়, এটা বাম নিলয়। আর এইখানে আরেকটা নল আছে, যে নলের মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে। এই নলের নাম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা। আর এইখানে আবার 3টা নল আছে। নিচের এটার নাম নিম্ন মহাশিরা, যেটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই চেম্বারে এসে ঢোকে ডান অলিন্দের মধ্যে। এটার নাম ঊর্ধ্ব মহাশিরা, এটার মাধ্যমেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আইসা এখানে ঢোকে ডান অলিন্দের মধ্যে। আর এখানে আরেকটা শিরা আছে, এটাকে বলা হয় করোনারি শিরা বা করোনারি সাইনাস। এটার মাধ্যমেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে এই চেম্বারের মধ্যে ঢোকে। তাহলে আমি কি ছবিটা ঠিক মতো আঁকছি নাকি? খেয়াল করছো? এটা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এটা হচ্ছে পালমোনারি ধমনী, এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে পালমোনারি শিরা, এটা করোনারি শিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। ঠিক আছে? ছবি কি ঠিক আছে না ঠিক নাই? এক কথা বলো, ছবি ঠিক আছে? কেউ একজন রেসপন্স না করলে তো আমি বুঝি না। আর ক্লাসে কি অবস্থা? কি অবস্থা ক্লাসের? এই অবস্থা কেন? মাত্র 9 জন গ্রুপে, এই অবস্থা কেন বলো তো দেখি? আসে নাই স্যার।
আসে নাই হলে কেমন করে হবে? আর যদি তাই হয় তাহলে তো তোমাদের এই গ্রুপটা আমি মার্চ করে দিতে হবে অন্য কোনো ব্যাচের সাথে। এরকম যদি 8 জন 9 জন নিয়ে 1 ঘন্টা টাইম দেওয়া হয়, এটা তো আমার পক্ষে টাফ। সবাই যদি ক্লাস না করে তাহলে তো গ্রুপ টিকে রাখা কঠিন হয়ে যাবে। তাহলে তো মার্চ করে দিব। সামনে রোজা আসতেছে, 1 ঘন্টা কথা বলতে আমার তো জান বের হয়ে যাবে। সেখানে যদি সবাই ক্লাস না করে তাহলে তো আমি গ্রুপ রাখবো না, গ্রুপ মার্চ করে দিব অন্য কোনো ব্যাচের সাথে। আচ্ছা, এখন খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে রক্তচাপ। আসলে রক্তের চাপটা কাকে বলে? রক্তের চাপ হচ্ছে, রক্ত তো সব জায়গায় আছে। এই ডান অলিন্দের মধ্যে আছে, এই বাম অলিন্দের মধ্যে আছে, এই ডান নিলয়ের মধ্যে আছে, এই বাম নিলয়ের মধ্যে আছে, সব জায়গায় রক্ত আছে। এই পালমোনারি ধমনীর মধ্যে রক্ত আছে, এই মহাধমনীর মধ্যে রক্ত আছে, এই পালমোনারি শিরা তার মধ্যেও রক্ত আছে, এই করোনারি শিরা তার মধ্যে রক্ত আছে, এই ঊর্ধ্ব মহাশিরা তার মধ্যে রক্ত আছে, এই নিম্ন মহাশিরা তার মধ্যে রক্ত আছে, সব জায়গায় রক্ত আছে। এখন যেখানেই রক্ত আছে না কেন, সব জায়গায় রক্তই কিন্তু পানির যে ধর্ম, পানিকে যদি তুমি একটা পাত্রের মধ্যে রাখো তাহলে সে কিন্তু পাত্র থেকে পাত্রের উপর একটা বহির্মুখী চাপ প্রয়োগ করবে। ঠিক সেরকম পানিকে যদি তুমি একটা নলের মধ্যে ঢুকাও, ওই নল যদি ছিদ্র করে দাও, এই হার্ট যদি তুমি ছিদ্র করে দাও, এখানে ছিদ্র করে দাও, তাহলে এই হার্টের মধ্যে যে রক্ত আছে সে রক্ত এরকম ফিনকি দিয়ে বের হয়ে যাবে। হবে না কি হবে না বলো? এই ধমনী বা শিরা যাই কিছু আছে, এর যে কোনোটাকে যদি তুমি ছিদ্র করে দাও, রক্ত বাইরে বের হয়ে যাবে। যাবে নাকি যাবে না? যাবে। কেন যাবে? কারণ রক্ত সবসময় একটা বাইরের দিকে চাপ প্রয়োগ করতেছে, বহির্মুখী চাপ প্রয়োগ করতেছে। এই চাপটার নামই হচ্ছে রক্তচাপ। তাহলে রক্তচাপ বললে আমরা একটা সংজ্ঞা দিতে পারি। লেখো, রক্তচাপ কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। লেখো, শিরা, ধমনী ও হৃৎপিণ্ডের প্রাচীরে, শিরা, ধমনী ও হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। শিরা, ধমনী ও হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। অর্থাৎ আমাদের শিরার মধ্যে বা ধমনীর মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত আছে, সেই রক্ত সবসময় একটা বাইরে বের হয়ে যাওয়ার জন্য প্রেসার দিতে থাকে। সেই প্রেসারটার নামই হচ্ছে ব্লাড প্রেসার বা রক্তচাপ। কথাটা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই রক্তচাপটাকে আমরা 2 ভাগে ভাগ করব, সেটা একটু পরেই লিখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ, আর একটা হচ্ছে সিস্টোলিক চাপ। একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ, আর একটা হচ্ছে সিস্টোলিক চাপ। ডায়াস্টোল শব্দের অর্থ হচ্ছে প্রসারণ, আর সিস্টোল শব্দের অর্থ হচ্ছে সংকোচন, এটা আমরা জানি। এখন ডায়াস্টোলিক চাপ আসলে কি? ডায়াস্টোলিক চাপ হচ্ছে, এই যে তোমার 2টা অলিন্দ অথবা এই যে তোমার 2টা নিলয়, এদেরকে যখন তুমি প্রসারিত করো, সেই অবস্থায় রক্ত কতটা চাপ দেয়, বহির্মুখী চাপ, সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তবে এখানে কথা আছে, এই অলিন্দ যখন তুমি বড় করো, ডান এবং বাম দুইটাই একসাথে বড় করো, তখন কি হয়, রক্ত এই পালমোনারি শিরা দিয়ে এদিকে আসতে চায়, আবার এই সব শিরা 3টার মাধ্যমে, করোনারি শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরার মাধ্যমে এই চেম্বারে আসতে চায়। সুতরাং অলিন্দ 2টাকে প্রসারণ করলে এই যে 4টা শিরার মাধ্যমে রক্ত এসে হৃৎপিণ্ডের 2 অলিন্দের মধ্যে ঢুকতে চেষ্টা করে, এই সময় রক্ত এই শিরাসমূহের ওয়ালে, পালমোনারি শিরার গায়ে অথবা করোনারি শিরার গায়ে বা ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরার গায়ে বেশ উল্লেখযোগ্য একটা চাপ প্রয়োগ করে। সেই চাপটাই হচ্ছে প্রধানত প্রসারণজনিত চাপ বা ডায়াস্টোলিক চাপ। কিন্তু রক্ত যখন এই চেম্বারের মধ্যে আসে, তারপরে অতটা চাপ কিন্তু সে বোধ করে না, কারণ এই জায়গাটা চিকন যেহেতু নল, এই চিকন নলের মধ্যে যে চাপ সে দেয় ওইটাই হচ্ছে বেশি উল্লেখযোগ্য। আবার ধরো এই 2টা নিলয়, এই 2টা নিলয় যখন তুমি বড় করো, প্রসারণ করো, ডায়াস্টোল করো, তখন কি হয়, উপরের 2টা রক্ত নিচের দিকে নেমে যায়,
সেই রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে চাপ দেয়, তবে অত বেশি দেয় না। প্রধানত রক্তচাপ বলতে কিন্তু তোমার এই যে ধমনী আর শিরার গায়ে যে চাপটা দিচ্ছে এটাকেই বুঝায়। হ্যাঁ, হৃৎপিণ্ডের ওয়ালে যে চাপ দেয় তার চেয়ে শিরা বা ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে সেটার পরিমাণ অনেক বেশি। কারণ হৃৎপিণ্ড তো অনেক বড় এবং এটার ওয়াল তো অনেক মোটা, সুতরাং এর গায়ে এর ভিতরে যে রক্ত থাকে সে যে চাপ দেয় তার চেয়ে এই অলিন্দ এবং নিলয়ের যখন সংকোচন বা প্রসারণ হয় তখন এই শিরা বা ধমনীগুলো যে আছে তার মধ্য দিয়ে যে রক্ত আসা যাওয়া করতে থাকে তখন যে চাপটা প্রয়োগ করে ওটাই হচ্ছে আসল চাপ, এটাই হচ্ছে আসল চাপ। তাহলে এই কথাটা আমাদের একটু লিখতে হবে। লেখো, প্রকৃত অর্থে, আগে এই যে দুই ভাগে ভাগ করবো ওটা পরে, একটু তার আগে একটা কথা লেখো। প্রকৃত অর্থে রক্তচাপ বলতে, প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বুঝায়। পর্দাটা নিয়ে দিও। প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বুঝায়। প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বুঝায়। এই দরজাটাই টেনে দে, কাজ শেষ হয়ে গেলে দরজাটা টেনে দে, তা নাহলে আমার কথা ওখানে যাবে। প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বুঝায়। লিখছো নাকি লিখো নাই? জি স্যার, লিখছি। প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বুঝায়। এবার সাথে লেখো, রক্তচাপ দুই ভাগে বিভক্ত, যথা নাম্বার 1 ডায়াস্টোলিক চাপ। রক্তচাপ দুই প্রকার, যথা নাম্বার 1 লেখো ডায়াস্টোলিক চাপ। লেখো ডায়াস্টোলিক চাপ, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের প্রসারণকালে রক্ত, হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের প্রসারণকালে রক্ত শিরা ও ধমনীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের প্রসারণকালে রক্ত শিরা ও ধমনীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচনকালে রক্ত শিরা ও ধমনীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। লিখতে পারছো কিনা বলো? হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের প্রসারণকালে, হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের প্রসারণকালে রক্ত শিরা ও ধমনীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। লিখতে পারছো কিনা বলো? তোমরা একটু আমার কথা শেষে রেসপন্স করিও। হ্যাঁ, এখন খেয়াল করো, তুমি তো বললা যে অলিন্দ অথবা নিলয়, অলিন্দ এবং নিলয় দুইটাকেই যখন তুমি প্রসারণ করবা তখন একটা চাপ তৈরি হবে। সেই চাপটা কোথায় কোথায় হবে সেটা তুমি খেয়াল করো। এক হচ্ছে তুমি দুইটা অলিন্দ প্রসারণ যখন হয় তখন কি হয়, দুইটা অলিন্দ যখন প্রসারিত হয় পালমোনারি শিরার মাধ্যমে রক্ত আইসা ঢোকে বাম অলিন্দের মধ্যে, আর এই তিনটা শিরার মাধ্যমে রক্ত আইসা ঢোকে এই অলিন্দের মধ্যে। তার মানে দুইটা অলিন্দের প্রসারণকালে এই মোট 4টা শিরার মাধ্যমে রক্ত আইসা এই অলিন্দ দুইটার মধ্যে ঢোকে। এই সময় একটা সে চাপ প্রয়োগ করে। আর একটা হচ্ছে দুইটা নিলয় যখন তুমি প্রসারিত করো তখন এই পালমোনারি ধমনীর রক্ত আর এই মহাধমনীর রক্ত পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করে। ওই সময় সে এই মহাধমনী আর পালমোনারি ধমনীর গায়ে একটা চাপ প্রয়োগ করে। তাহলে দুইটা অলিন্দের প্রসারণের সময় কি হয়, এই পালমোনারি শিরা এর মাধ্যমে রক্ত ঢোকে বাম অলিন্দে, করোনারি শিরা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত ঢোকে ডান অলিন্দে। এই সময়
ওই 4টা শিরার গায়ে রক্ত একটা চাপ দিতে দিতে আপনার আসে। কথা তো বোঝা যায় না, কাটা কাটা আসে কথা। তাই তোমাদের কাছে সবার কাছে কি কথা কাটা কাটা যায়? না স্যার ঠিক মতো শুনি। না স্যার, ঠিক মতো আসে স্যার, কথা তো ক্লিয়ার। হ্যাঁ, তাহলে ও যে বলছে ও নেট ডাউন করছে। নেট ডাউন আপ ডাউন করে, সবারই করে, আমারও করে, তোমাদেরও করে। আচ্ছা, আবার একটু পরে ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। আবার সবশেষে রেকর্ড দিব, সমস্যা হবে না। তাহলে আমরা এই কথাটা এখন বলবো। আমরা তো জানি এই দুইটা অলিন্দকে যদি আমি প্রসারিত করি, তাহলে এই শিরা এই শিরা এই শিরা এই শিরা এর মাধ্যমে রক্ত এই দুই অলিন্দের মধ্যে ঢুকবে। ঢোকার সময় রক্ত একটা চাপ দিতে দিতে আসবে, সেটা ডায়াস্টলিক চাপ। আবার যখন দুইটা নিলয়কে আমি প্রসারিত করব, তখন এই পালমোনারি ধমনির রক্ত পেছনের দিকে যাবে, এই মহাধমনির রক্ত পেছনের দিকে যেতে চাইবে। তখন এই পেছনের দিকে যাওয়ার সময়ও রক্ত একটা চাপ দিতে দিতে পেছনের দিকে আসতে চেষ্টা করবে। সেই চাপটাকে বলা হয় ডায়াস্টলিক চাপ। কারণ আমরা বলছি দুইটা অলিন্দ বা দুইটা নিলয় যেটাই প্রসারিত করি তখন রক্তের একটা চাপ তৈরি হবে, সেই চাপ হবে ডায়াস্টলিক চাপ নামে পরিচিত। এখন সেই কথাটা বলবো। লেখো, দুটি অলিন্দ যখন প্রসারিত হয় তখন দুটি অলিন্দ যখন প্রসারিত হয় তখন পালমোনারি শিরা কমা করোনারি শিরা, করোনারি শিরা আর করোনারি সাইনাস একই জিনিস। শিরা বা শিরা তো জানো, আর সাইনাস মানে একটা প্রকোষ্ঠ। যখন হঠাৎ করে কোথাও একটু চ্যাপ্টা হয়ে যায় ওই জায়গাটাকে সাইনাস বলে। দুটি অলিন্দ যখন প্রসারিত হয় তখন পালমোনারি শিরা কমা করোনারি শিরা কমা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করে। দুটি অলিন্দ যখন প্রসারিত হয় তখন পালমোনারি শিরা, করোনারি শিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। লিখতে পারছো? দাড়ি, আগের লাইন লিখতে পারছো? আরেকবার একটু বলেন। দুটি অলিন্দ যখন প্রসারিত হয় তখন পালমোনারি শিরা, করোনারি শিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। দাড়ি। আবার দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর রক্ত পশ্চাৎ দিকে ফিরে আসতে চেষ্টা করে। আবার দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর রক্ত পশ্চাৎ দিকে ফিরে আসতে চেষ্টা করে। আবার দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর রক্ত পশ্চাৎ দিকে ফিরে আসতে চেষ্টা করে। দাড়ি। এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টলিক চাপ বলে। এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টলিক চাপ বলে। দাড়ি। এই চাপের মান 80 মিলিমিটার মার্কারি। এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টলিক চাপ বলে।
এই চাপের মান 80 mmHg। Hg মানে মার্কারি। তোমরা জানো চাপের মান মানে একক হচ্ছে মিলিমিটার মার্কারি, পারদস্তম্ভ চাপ। এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে এবং এই চাপের মান 80 মিলিমিটার মার্কারি। লিখতে পারছো কিনা বলো? জি স্যার লিখছি। ঠিক আছে, এবার আমরা বলবো হৃৎপিণ্ডের সংকোচন জনিত চাপ, মানে যেটাকে বলা হয় সিস্টোলিক চাপ। এবার লেখো নাম্বার 2, সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ লেখো হৃৎপিণ্ডের দুটি অলিন্দ ও দুটি নিলয় যখন সংকুচিত হয়। হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত যে চাপ প্রয়োগ করে বা বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। এখন আসো সংকোচনের সময় চাপটা কোথায় গিয়ে লাগে সেটা একটু জানি। যদিও এই দুইটা অলিন্দ যখন চাপ দেয় তখন রক্ত একটা উল্টা চাপ দেয়, সেটা সিস্টোলিক চাপ, কিন্তু সেই চাপের মান খুব একটা বেশি না। দুইটা অলিন্দ চাপ দিলে রক্ত অটোমেটিক্যালি উপর থেকে নিচে নামে আসবে, সুতরাং খুব বেশি বহির্মুখী চাপ কিন্তু রক্ত দেবে না। দুইটা অলিন্দ যখন চাপ দেবে তখন কিন্তু খুব বেশি রক্তের চাপ হবে না, কিন্তু রক্তের আসল চাপটা হচ্ছে এখানে যখন দুইটা নিলয় সংকুচিত হবে। অলিন্দ দুইটা সংকোচনের ফলে যে চাপ হবে সেটা খুব একটা বেশি না, কিন্তু যখন দুইটা নিলয় সংকুচিত হবে তখন তৈরি হবে আসল চাপ। কারণ কি, দুইটা নিলয় যখন জোরে চাপ দেবে তখন এই চেকন নলের মধ্যে রক্ত জোরে প্রেসার দিবে বের হয়ে যাওয়ার জন্য। পালমোনারি ধমনির মধ্যে দিয়ে রক্ত বের হয়ে যেতে চাইবে ফুসফুসে, আর মহাধমনির মাধ্যমে রক্ত বের হয়ে যেতে চাইবে হৃৎপিণ্ডের বাইরে। ওই দুইটা চাপই হচ্ছে আসল চাপ, সেইটাই আমি এখন বলবো। লেখো দুটি অলিন্দ যখন সংকুচিত হয় তখন দুটি অলিন্দ যখন সংকুচিত হয় তখন ডান ও বাম অলিন্দের রক্ত নিচের দিকে ডান ও বাম নিলয়ে নেমে আসে। দুটি অলিন্দ যখন সংকুচিত হয় তখন ডান ও বাম অলিন্দের রক্ত নিচের দিকে ডান ও বাম নিলয়ে নেমে আসে। দুটি অলিন্দ যখন সংকুচিত হয় তখন ডান ও বাম অলিন্দের রক্ত নিচের দিকে ডান ও বাম নিলয়ে নেমে আসে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথী লেখো দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত প্রবল বেগে পালমোনারি ধমনী ও মহাধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে। দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে প্রবল বেগে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে। দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে প্রবল বেগে বেরিয়ে আসতে থাকে। দাঁড়ি এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে।
এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। দাঁড়ি, এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। এই সময়কালে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত প্রবল বেগে পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে। এই সময়কালে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। লিখতে পারছো? জি স্যার লিখছি। ঠিক আছে, তাহলে আমরা রক্তচাপ সম্পর্কে জানলাম যে আসলে ডায়াস্টোলিক চাপের প্রধান কারণ হচ্ছে অলিন্দের প্রসারণ। নিলয়ের প্রসারণ কিন্তু আসলে ডায়াস্টোলিক চাপের নিয়ন্ত্রণকারী নয়। অলিন্দের প্রসারণটাই হচ্ছে ডায়াস্টোলিক চাপের কন্ট্রোলার। কিভাবে? অলিন্দ যখন প্রসারিত হয় তখন এই সব চিকন চিকন নলের মধ্য দিয়ে রক্ত দৌড়ে আসতে থাকে হার্টের দিকে। আসার সময় একটা চাপ সে দিতে দিতে আসে, ওটাই কিন্তু আসলে ডায়াস্টোলিক চাপ, যার মান 80 মিলিমিটার মার্কারি। আবার সিস্টোলিক চাপের জন্য কিন্তু অলিন্দ খুব একটা দায়ী নয়। সেটার জন্য দায়ী হচ্ছে কে? নিলয়। কারণ নিলয় যখন জোরে চাপ দেয় তখন এই দুই চিকন নলের মধ্যে দিয়ে রক্ত জোরে বের হয়ে যেতে চেষ্টা করে, সেই সময় একটা চাপ দেয়, ওটাই হচ্ছে আসলে সিস্টোলিক চাপের প্রধান কারণ। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে ডায়াস্টোলিক চাপের জন্য প্রধানত দায়ী হচ্ছে অলিন্দ। দুইটা অলিন্দ প্রসারিত হলে এই সব নলের মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ডের দিকে ছুটতে শুরু করবে, যেহেতু এর ভেতরে জায়গা বেড়ে গেছে, সেই সময় চাপ দিতে দিতে আসবে, ওইটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। আর সিস্টোলিক চাপের জন্য প্রধানত দায়ী হচ্ছে নিলয়। দুইটা নিলয় যখন চাপ দেবে তখন এই দুই নলের ভেতর থেকে রক্ত বেরোতে থাকবে প্রবল বেগে, সেইটাই হচ্ছে আসলে সিস্টোলিক চাপ। তবে এর মানে এই নয় নিলয় যখন চাপ দেবে তখন রক্ত এখানে যেটা আছে সে কি নিলয়ের ওয়ালে একটা চাপ দেবে না? দেবে, কিন্তু সেই চাপের মান এই চাপের চেয়ে অনেক কম। আবার দুইটা অলিন্দ যখন সংকুচিত হবে তখন সে কি একটা চাপ দেবে না ওয়ালে? দেবে, কিন্তু সেই চাপের মান অত বেশি নয়। আসলে ডায়াস্টোলিক চাপের প্রধান কারণ হচ্ছে দুইটা অলিন্দ যখন প্রসারিত হয়, বড় হয়, তখন এই চার শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের ভেতরে ছুটে আসতে থাকে, সেই সময় একটা চাপ দিতে দিতে আসে, ওটাই হচ্ছে ডায়াস্টোলিক চাপের প্রধান কারণ। আর সিস্টোলিক চাপের প্রধান কারণ হচ্ছে যখন দুইটা নিলয় সংকুচিত হয় তখন এই পালমোনারি ধমনী আর এই মহাধমনী এর মধ্য দিয়ে প্রবল বেগে রক্ত বের হয়ে যেতে চেষ্টা করে, সেই সময় যে চাপটা দেয় ওটাই হচ্ছে আসলে সিস্টোলিক চাপ। কথাটা কি বুঝছো না বোঝো নাই? জি স্যার। সবাই কি ক্লিয়ার না ক্লিয়ার না? সবাই কি বুঝছো? জি স্যার। এবার শোনো, এবার কথা হচ্ছে আমরা এই রক্তচাপ অনেক সময় ওঠানামা করে। দেখা গেল কোনো একজন ব্যক্তির রক্তচাপ যদি এমন হয় নরমালি থাকার কথা 120/80, এটা হচ্ছে একজন মানুষের সুস্থ স্বাভাবিক রক্তচাপ। কিন্তু কোন মানুষের রক্তের উপরের যে চাপটা এটা হচ্ছে সিস্টোলিক চাপ, এসপি লিখে দিলাম। এসপি মানে হচ্ছে সিস্টোলিক প্রেসার, আর ডিপি মানে ধরো ডায়াস্টোলিক প্রেসার। এখন যদি এমন হয় যে একজন ব্যক্তির সিস্টোলিক প্রেসার হয়ে গেল 130, এর চেয়েও বেশি, 130 অ্যান্ড অ্যাবভ, 130-এর চেয়ে যদি বেশি হয়ে যায়, আবার ডায়াস্টোলিক চাপের মান সেটা যদি 90 মিলিমিটার মার্কারির চেয়েও বেশি হয়ে যায়, তখন এইটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। আমি নোট দিচ্ছি, আগে বুঝে নাও। হাইপার টেনশন। আবার যদি এমন হয় যে না, কোনো ব্যক্তির রক্তের চাপ যেটা তোমার সিস্টোলিক প্রেসার
সেটা 110 অথবা তার চেয়ে কম হয়ে যায়, 110-এর চেয়েও নিচে নেমে যেতে পারে। আবার দেখা গেল যেটা তোমার ডিপি মানে ডায়াস্টোলিক প্রেসার, সেটা নর্মালি থাকার কথা 90, কিন্তু এটা যদি 80-র চেয়েও নিচে নেমে যায়, তাহলে এইটাকে আমরা বলবো নিম্ন রক্তচাপ, লো ব্লাড প্রেসার। এটাকে আর হাইপোটেনশন বলা হয় না, এটাকে বলে লো ব্লাড প্রেসার। তাহলে ব্লাড প্রেসার আমরা দুইটা অতিরিক্ত অস্বাভাবিক অবস্থা দেখতে পাই, একটা হচ্ছে হাই ব্লাড প্রেসার যেটাকে হাইপারটেনশন বলে, আর একটা হচ্ছে লো ব্লাড প্রেসার যেটাকে অনেক সময় হাইপোটেনশন বললে বলা যেতে পারে। এইটার আমি একটা সংজ্ঞা দিব। জিনিসটা তো ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। হ্যাঁ, এবার লেখো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এই কথাটা লিখে একটা সংজ্ঞা দাও, স্টার চিহ্ন দাও, লেখো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কথাটা লিখে হাইফেন দাও। লেখো কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 বা তার বেশি, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 বা তার বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 130 mmHg কথাটা লিখতে হবে তো, না লিখতে হবে না। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। লিখতে পারছো কিনা দেখো। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। লিখতে পারছো নাকি পারো নাই? জি স্যার পারছি। আচ্ছা, এবার নিচে লেখো নিম্ন রক্তচাপ, ব্র্যাকেটে লিখতে পারো লো ব্লাড প্রেসার। নিম্ন রক্তচাপ ব্র্যাকেটে লেখো লো ব্লাড প্রেসার। লেখো ওই আগের মতোই, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 80 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান ভুল হয়েছে, এটা 70 হবে, 80 তো না 70। নর্মাল হচ্ছে এটা, নর্মাল 120, কিন্তু 110 বা তার চেয়ে কম হলে সেটা হবে ডায়াস্টোলিক, সরি এই যে লো ব্লাড প্রেসার। আর এটা হচ্ছে নর্মাল হচ্ছে 80, তার চেয়ে 70-এর চেয়ে যদি নিচে নেমে যায় 70, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। তার মানে কি, নর্মাল ভ্যালুর চেয়ে 10 আপ করলে সেটা ঠিক আছে, কিন্তু 10-এর চেয়ে যদি বেশি আপ করে তাহলে সেটা উচ্চ রক্তচাপ। আবার নর্মাল ভ্যালুর চেয়ে 10 যদি ফল করে সেটা ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, কিন্তু 10-এর চেয়েও যদি বেশি ফল করে তাহলে সেটা হচ্ছে লো ব্লাড প্রেসার। তার মানে নর্মাল হচ্ছে 120, 130-এর চেয়ে আপ করলে হাই,
নর্মাল 80, 90 এর চেয়ে আপ করলে হাই, এটা হাই ব্লাড প্রেশার। আবার আসো লো এর কথাটা কি, 120 হচ্ছে নর্মাল, কিন্তু 110 বা তার চেয়ে যদি ফল করে তাহলে লো। নর্মাল হচ্ছে 80, কিন্তু 70 বা তার চেয়েও যদি ফল করে তাহলে সেটা লো। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। স্যার এমন হয় না যে হ্যাঁ, সিস্টোলিক বাড়ছে নর্মালের ডায়াস্টোলিক চেয়ে কমছে? হ্যাঁ মানে স্যার সিস্টোলিক চাপের মান বৃদ্ধি পাইছে আর ডায়াস্টোলিক চাপের মান কমছে, এরকম হয় না? হ্যাঁ হয় হয় হয়, সেটা হয় যে দেখা গেল একটা অনেক বেড়ে গেছে আরেকটা অনেক কমে গেছে, সেটা অ্যাবনর্মাল হয়। কেন হয় জানো? আমাদের শরীরের ভেতরে, সেটা এখনই আসতো একটু পরেই, আমাদের শরীরের ভেতরে এই রক্তচাপ কন্ট্রোল করার জন্য একটা মেকানিজম আছে। হ্যাঁ, একটা একটা কি বলা যায়, স্বয়ংক্রিয় একটা অটোমেটিক সিস্টেম আছে। সেই সিস্টেমটা যদি ব্রেক করে তাহলে সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সেই সিস্টেমটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটা তো লিখছো না, উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ, এটা তো লিখছো নাকি? জি স্যার। এবার আমরা ওই সিস্টেমটা নিয়ে আলোচনা করব। নিচে একটা স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো রক্তচাপ নিয়ন্ত্রণ। লেখো রক্তচাপ নিয়ন্ত্রণ। লিখছো কথাটা, রক্তচাপ নিয়ন্ত্রণ কথাটা লিখছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা একটু আমার বুঝানোর বিষয় আছে। বুঝানোর বিষয়টা কি খেয়াল করো, এটা আমি একটু একটা ফ্রেশ জায়গায় একটা ছবি আঁকি। রক্তচাপের যে নিয়ন্ত্রণটা, এটা কিন্তু সম্পূর্ণ ব্রেনের হাতে। বুঝতে পারছো? ব্রেন এটা কন্ট্রোল করে। কিভাবে করে সেটা দেখো। ব্রেন অন্যান্য কিছু অঙ্গ সাথে নিয়ে, ব্রেনের সাথে কিডনিকে সাথে নেয়, হ্যাঁ, হার্টকে সাথে নেয়, শিরাকে সাথে নেয়, ধমনীকে সাথে নেয়। ব্রেন এই সবাইকে সাথে নিয়ে তারপরে এই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে। কিভাবে করে সেটাই এখন আলোচনা করব। একটা ছবি আমি আঁকি, তোমরাও রাফ খাতায় আঁকো। রাফ খাতায় আঁকো, তারপরে ওই ছবিটা পরে আঁকবা আবার ফ্রেশ খাতায়। তারপর ছবিটা আমি বুঝাই দিই। ধরো আমাদের যে ব্রেন, তাই না, আমাদের ব্রেনটা এরকম, দেখো খেয়াল করো। হেডিং দিছো না রক্তচাপ নিয়ন্ত্রণ, তার ওখানে ছবিটা লাগবে। ছবি পরে আঁকিও, এখন রাফ খাতায় আঁকো, পরে আবার ফ্রেশ খাতায় এঁকে নিতে পারবো। আমাদের ব্রেন দেখতে অনেকটা এরকম। পড়বো, তোমাদের ব্রেন আছে, পড়তে হবে। তোমাদের একটা চ্যাপ্টার আছে সমন্বয় নিয়ন্ত্রণ, এটা সম্ভবত প্রাণীবিজ্ঞানের 10 না কত জানো, সেইখানে আছে সমন্বয় নিয়ন্ত্রণ, একটা চ্যাপ্টার আছে তোমাদের প্রাণীবিজ্ঞানের কত দ্বারাও মনে থাকে না, বুঝছো? সমন্বয় নিয়ন্ত্রণ হচ্ছে এই যে 8 নম্বর চ্যাপ্টার, সেইখানে তোমরা এই মস্তিষ্ক নিয়ে পড়বা। তো যাই হোক, এই মস্তিষ্ক আমরা পড়বো যখন তখন দেখবো। এই মস্তিষ্কের সবার উপরে যে অংশটা, এটাকে বলা হয় সেরেব্রাম। এটাই আসল জিনিস। তার নিচে একটা অংশ থাকে এই যে এরকম, এটার নাম পন্স। তার নিচে আবার একটা অংশ থাকে এরকম একটু লম্বা নলের মতো, এটার নাম কি লিখছি বলতো? কি লিখছি বলো না? 3টা অংশের কি কি নাম লিখছি বলো? স্যার সেরেব্রাম, পন্স, মেডুলা, অবলঙ্গাটা। অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। এই যে মেডুলা অবলঙ্গাটা, এইটার মধ্যে কতগুলো ওয়ার্ক স্টেশন আছে। ব্রেনের মধ্যে অনেকগুলো ওয়ার্ক স্টেশন আছে, এক এক স্টেশন এক এক কাজ করে। বুঝতে পারছো? ওয়ার্ক সেন্টারও বলতে পারো। সবাই একই কাজ করে না, এক একজন এক এক কাজ করে। এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে এরকম ওয়ার্ক স্টেশন আছে যারা আমাদের এই রক্তচাপ নিয়ন্ত্রণটা করে। কিভাবে করে সেটা হচ্ছে, আমাদের এই যে হার্ট, রাফ খাতায় ছবি আঁকতে পারো, ছবি ধরে ধরেই আমি আবার নোটটা লিখাবো। এই হচ্ছে আমাদের হার্ট, খেয়াল করো কতবার আঁকলাম। আর এখন আর আঁকার কি আছে? তবে এখানে আমরা সবকিছু আঁকবো না, শুধু একটা বড় যে ধমনী আছে,
যেটার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়ে আসে, সেইটা আঁকছি। এটার নাম মহাধমনী। এটার মধ্যে কি রক্ত থাকে, অক্সিজেন যুক্ত না কার্বন ডাই অক্সাইড যুক্ত বলতো? অক্সিজেন যুক্ত। হ্যাঁ, এই মহাধমনীটা বের হওয়ার পর এরকম একটা ভাঁজ দেয়, ভাঁজ হয়ে আস্তে আস্তে আবার নিচের দিকে নামে। এই যে ভাঁজটা, এই ভাঁজ অঞ্চলটাকে বলে কি লিখছি বলতো? অ্যাওর্টিক আর্চ। হ্যাঁ, এই ভাঁজ অঞ্চলটাকে বলে অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চ থেকে দুইটা বড় বড় শাখা বের হয়, একদম ব্রেন পর্যন্ত চলে যায়। এদের আবার শাখার আবার প্রশাখা আছে, কাঁধের দিকে যায়, সেটা ভিন্ন। এরকম এরকমের দুইটা শাখা বের হয়, শাখা ধমনী, যারা একদম ব্রেনে চলে যায়। এই শাখা ধমনী দুইটাকে বলা হয়, আমি লিখবো আর তোমরা বলবা, তাতে করে আমি বুঝে নিতে পারবো যে তোমরা আমার লেখাটা দেখতে পাও কিনা। আমি নিজে বলবো না। বলো তো আমি কি লিখলাম? ক্যারোটিড ধমনী। হ্যাঁ, এই যে বড় দুইটা ধমনী একদম হার্টের মধ্যে ব্রেনের মধ্যে চলে যায়, এই ধমনী দুইটার নাম ক্যারোটিড ধমনী। এই ধমনী দুইটার থেকে যেখানে শাখা বের হয় ওই জায়গাটা একটু চ্যাপ্টা থাকে, ওই জায়গাটাকে কি বলে আমি লিখে দিচ্ছি, তোমরা বলবো আমি কি লিখলাম। কি লিখলাম বলো? ক্যারোটিড সাইনাস। হ্যাঁ, এখানে অফ করে রাখলাম, আর আমরা উপরে যাওয়ার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা উৎপন্ন হয় হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বলতে পারো? স্যার বাম নিলয়। হ্যাঁ, বাম নিলয়। ঠিক আছে, তাহলে আমরা বাম নিলয় থেকে অ্যাওর্টা বের হলো, এই সেই অ্যাওর্টা। এর একটা ভাঁজ করা জায়গা আছে নাম অ্যাওর্টিক আর্চ, সেখান থেকে দুইটা ধমনী বের হয়, মস্তিষ্কের দিকে যাওয়ার চেষ্টা করে। এই ধমনী দুইটার নাম ক্যারোটিড ধমনী। এদের আবার অনেক শাখা আছে, যেখান থেকে শাখা বের হয় ওই জায়গাটা একটু চড়া, ওই জায়গাটার নাম ক্যারোটিড সাইনাস। এইটুকু বুঝে বসে আছো, থাকো। এবার খেয়াল করো, এই যে তোমার অ্যাওর্টিক আর্চ, এই অ্যাওর্টিক আর্চের গায়ে গায়ে কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে। এই যে লাল দিচ্ছে এগুলো সব সিসি ক্যামেরা। তারপরে এই যে ক্যারোটিড ধমনী, এর গায়ে গায়েও এরকম অসংখ্য সিসি ক্যামেরা আছে। আমরা বাসাবাড়িতে অফিসে সিসি ক্যামেরা লাগাই, লাগাই না বলো? সিসি ক্যামেরা লাগাই কি জন্য? কে আসবে যাবে, কোনো কিছু চুরি হলো কিনা সেটা দেখার জন্য, তাই না? সিসি ক্যামেরার কাজ কি? ক্লোজ সার্কিট মনিটর, ক্লোজ সার্কিট ক্যামেরা। খুব কাছ থেকে সে দেখতে থাকে, কেউ টেরও পায় না। এই রকম ভাবে এই যে সিসি ক্যামেরা গুলো আমি লাগাইছি, ওদের কাজ হচ্ছে এই যে কোথায় কোথায় আছে, অ্যাওর্টিক আর্চের গায়ে আছে, ক্যারোটিড ধমনীর গায়ে আছে, ক্যারোটিড সাইনাসের গায়ে আছে। এদের কাজ হচ্ছে রক্তের চাপটা সবসময় পরিমাপ করতে থাকা। এই সিসি ক্যামেরাগুলো এমন রক্তের চাপ পরিমাপ করতে পারে সে। এই জন্য এই সিসি ক্যামেরাগুলোর নাম হচ্ছে, আমি বলবো তোমরা, আমি লিখবো তোমরা বলবা। বলো তো কি লিখলাম? ক্যারোরিসেপ্টর। হ্যাঁ, এই সিসি ক্যামেরাগুলোর নাম কি বলো না, কি নাম? মেয়েরা ঘুমায় নাকি? কোনো কথা তো বলে না। মেয়েরা দেখি ঘুমাই, আরে মেয়ে দেখি নাই, সব দেখি লাইন কেটে গেছে, কারণ কি? খালি তুলতুল আছে আর পূজা হালদার, আর বাকিগুলো কই গেল? কি ব্যাপার, লাইন কেটে গেল কেন? এতজনের লাইন কোথায় গেল? পূজা, কথা শোনা যায়? এই ক্যামেরাগুলোর নাম কি? স্যার ব্যারোরিসেপ্টর। পূজাকে বলতে বলছি, ও শোনে কিনা দেখি। পূজা, শোনা যায় কথা? হ্যাঁ স্যার, শোনা যায়।
এই ক্যামেরাগুলোর নাম কি? ব্যারোরিসেপ্টর। হ্যাঁ, আসলে কি এই ক্যামেরাগুলো তৈরি হয়েছে এক ধরনের নিউরন দিয়ে, এক ধরনের সংবেদী কোষ দিয়ে, যারা রক্তের চাপ উদ্দীপনা গ্রহণ করতে পারে, রক্তের চাপটা কেমন আছে সেটা তারা বুঝতে পারে। আচ্ছা, এরপর দেখো এই ব্যারোরিসেপ্টর গুলো দিয়ে এক ধরনের স্নায়ু বের হয়, বিশেষ করে অ্যাওর্টিক আর্চ যেগুলো তার গায়ে যে ব্যারোরিসেপ্টর গুলো আছে ওইখান থেকে একটা স্নায়ু বের হয় এরকম, সোজা একদম মেডুলা অবলঙ্গাটায় চলে যায়। আর একটা স্নায়ু বের হয় এরকম, সোজা মেডুলা অবলঙ্গাটায় চলে যায়। এই যে দুইটা স্নায়ু যারা ডাইরেক্ট একদম মেডুলা অবলঙ্গাটার ভেতরে ঢুকে যায়, এই স্নায়ু দুইটাকে বলা হয় ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু, ডান এবং বাম ভেগাস স্নায়ু। অ্যাওর্টিক আর্চের মধ্যে যতগুলো ব্যারোরিসেপ্টর আছে তাদের সাথে এদের যোগাযোগ আছে, প্রত্যেকে এরকম নিউরনের মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্টেড। তার মানে এরা সবাই চাপ মনিটর করে সেই রেজাল্ট এই দুইটা স্নায়ুর মাধ্যমে ওই মেডুলা অবলঙ্গাটায় পাঠায় দেয়। এই স্নায়ু দুটার নাম কি বলো? বলো না। স্যার ভেগাস ভেগাস স্নায়ু। হ্যাঁ, ভেগাস স্নায়ু। এরপর শোনো, আর এই ক্যারোটিড ধমনী আর ক্যারোটিড সাইনাস এই সব জায়গায় যে ক্যামেরাগুলো ফিট করা আছে, ব্যারোরিসেপ্টর গুলো ফিট করা আছে, তারা আবার কি করে, তারা আবার সবাই মিলে এই পাশ দিয়ে একটা স্নায়ু উৎপন্ন হয়, তার সাথে যুক্ত থাকে, আবার এই পাশ দিয়ে আরেকটা স্নায়ু উৎপন্ন হয়, তার সাথে যুক্ত থাকে। কালো কালি দিয়ে আঁকি, তা নাহলে মনে হয় যেন চোখে ভালো পড়ে না। এখান থেকে একটা স্নায়ু উৎপন্ন হয়, এই ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাসে যারা যুক্ত আছে যেসব ব্যারোরিসেপ্টর, তারা এই স্নায়ুটার সাথে লাগানো থাকে। আবার এই পাশে যতগুলো ব্যারোরিসেপ্টর আছে তারা এই স্নায়ুর সাথে লাগানো থাকে। কিন্তু এরা ডাইরেক্ট মস্তিষ্কের মধ্যে যাবে না, মেডুলা অবলঙ্গাটা যেতে পারবে না। মেডুলা অবলঙ্গাটা থেকে আবার দুইটা বড় স্নায়ু উৎপন্ন হয় এরকম, সেই স্নায়ুর সাথে গিয়ে ওরা কানেক্টেড হবে। এই মেডুলা অবলঙ্গাটা থেকে এই দুইটা স্নায়ু উৎপন্ন হয়েছে, মস্তিষ্কের দুই দিকে চলে গেছে। এই স্নায়ু দুইটার নাম হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। আর এই যে স্নায়ুটা এই ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাস থেকে যাইয়া ওর সাথে মিশছে, এই যে এটা, যেটার উপরে আমি এখন হাত বুলাচ্ছি, এটার নাম হচ্ছে হেরিং স্নায়ু। এই যে এটা হচ্ছে হেরিং, হেরিং স্নায়ু। এগুলো অনেক সময় বিজ্ঞানীদের নামের সাথে মিল রেখে নাম করা হয়, যারা আবিষ্কার করছে তাদের নামের সাথে। তাহলে এটা একটা হেরিং স্নায়ু, এটা একটা হেরিং স্নায়ু। আর এই স্নায়ুটার নাম হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। কোন জায়গায় লিখবো? জায়গায় তো পাই না, এখানে লিখে দিই, গ্লসোফ্যারেঞ্জিয়াল। ফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারি, তারপরে নিয়োজয় আঞ্জয় রস্বইকার অন্তস্থীয় আকার ল, ইংরেজিতেও লিখতে পারো গ্লসোফ্যারিঞ্জিয়াল। এখানে আমি যেহেতু বাংলায় লিখে ফেলছিলাম এই জন্য সবগুলো বাংলা শব্দ ইউজ করছি, তুমি চাইলে ইংরেজি ইউজ করতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে, এই সব জায়গায় যে মনিটর গুলো আছে তারা প্রথমে খবর পাঠায় এই হেরিং স্নায়ুর কাছে, হেরিং স্নায়ু সেই খবর পাঠায় গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল সেই খবর মস্তিষ্কে নিয়ে যায়। এই যে তোমার ভেগাস স্নায়ু দুইটা যেমন ডাইরেক্ট মস্তিষ্কে খবর পাঠাতে পারে, কিন্তু হেরিং স্নায়ুগুলো আবার ডাইরেক্ট পাঠাতে পারে না। তারা প্রথমে পাঠায় গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাছে, এই যে খবর যাবে গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল আবার সেই খবর দেবে, সরি, হেরিং খবর পাঠাবে গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল সেই খবর পাঠায় দেবে ব্রেনের মধ্যে। একটু ইনডাইরেক্ট আর কি। এই কিন্তু ভেগাস যে স্নায়ু দুইটা, এই দুইটা একদম ডাইরেক্ট। তাহলে যাই হোক, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, এইটা আগে বুঝে রাখো যে এই যে অ্যাওর্টিক আর্চ অথবা ক্যারোটিড ধমনী অথবা ক্যারোটিড সাইনাস, এইসব জায়গায় এতগুলো ক্যামেরা যে বসানো আছে, প্রত্যেকটা ক্যামেরার সাথে ব্রেনের কানেকশন আছে। অ্যাওর্টিক আর্চের মধ্যে যে ক্যামেরাগুলো, ব্যারোরিসেপ্টর গুলো, তারা ডাইরেক্ট ভেগাস স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গাটার সাথে কানেক্টেড। আর ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাসের গায়ে যে ক্যামেরাগুলো আছে তারা হেরিং স্নায়ুর মাধ্যমে, গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গাটার সাথে কানেক্টেড। এইটুকু কি বুঝছো না বোঝো নাই?
জি স্যার বুঝছি। এখন এরা কাজ করে কেমন করে শোনো। এই যে ব্যারোরিসেপ্টর গুলো দেখতে পাচ্ছ, এখানে দুই রকমের ব্যারোরিসেপ্টর আছে। এক রকমের ব্যারোরিসেপ্টরের নাম উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর। লেখা লেখা লাগবে না, একটু পরে আমি নোট শুরু করলে তখন লিখবা। উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর। আর এক ধরনের ব্যারোরিসেপ্টর আছে, তার নাম নিম্ন চাপ ব্যারোরিসেপ্টর। ঠিক আছে, এগুলো মিক্স অবস্থায় এখানে আছে। এই যত ব্যারোরিসেপ্টর দেখতে পাচ্ছ এর মধ্যে এক ধরনের আছে উচ্চ চাপ, আর এক ধরনের আছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তবে আবার আছে কোন কোন জায়গায় উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বেশি থাকে, আবার কোন কোন জায়গায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বেশি থাকে। দুইটাই থাকে মিক্স করা, মিশানো, কিন্তু কোন কোনটা কোথাও কোথাও বেশি কম থাকে। সেটা আমরা নোটের মধ্যে বলবো যে অমুক জায়গায় উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বেশি আছে, অমুক জায়গায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বেশি আছে। এখন এই নামটা কেন হলো? একটা নাম উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আর একটা নাম নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, এটা কেন হলো? এটা হয়েছে এই জন্য, যদি কোনো ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায়, তাহলে এই ব্যারোরিসেপ্টর গুলো কাজ শুরু করে। কি কাজ শুরু করে? রক্তের চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, এরা তখন সক্রিয় হয়। এরা তখন মস্তিষ্কের কাছে খবর পাঠায় যে এই ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। তখন মস্তিষ্ক প্রয়োজন অনুযায়ী যাকে যে কমান্ড দেওয়া লাগে দিয়ে ওই ব্যক্তির রক্তের চাপটাকে কমিয়ে দেয়, তা নাহলে তো ওই ব্যক্তি মারা যাবে। তাহলে যে ব্যারোরিসেপ্টর গুলো রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেলে কাজ শুরু করে তাদের বলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। আর যে ব্যারোরিসেপ্টর গুলো রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে কাজ শুরু করে তাদের বলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর রক্তের চাপ বেড়ে গেলে সক্রিয় হয়, মস্তিষ্ক তখন রক্তের চাপ কমানোর উদ্যোগ গ্রহণ করে। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কারো রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কম হয়ে গেলে তখন সে কাজ শুরু করে, আর এই খবর মস্তিষ্কে সে পাঠায়। মস্তিষ্ক তখন ওই ব্যক্তির রক্তের চাপ বাড়ানোর চেষ্টা করে। একজনের রক্তের চাপ যদি কমে যায় তাহলে বাঁচাইতে হলে তাকে তার রক্তের চাপ বাড়াইতে হবে, আর যদি একজনের রক্তের চাপ বেড়ে যায় তাহলে বাঁচাইতে হলে তার রক্তের চাপ কমাইতে হবে। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। তোমার মনে করো রক্তের চাপ 130/90, তাহলে তোমার কোন ব্যারোরিসেপ্টর এখন কাজ করা শুরু করবে বলো? স্যার উচ্চচাপ উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। সে হৃৎপিণ্ড হার্টের কাছে খবর পাঠাবে। হার্ট তখন তোমার রক্তের চাপ কি আরো বাড়ানোর চেষ্টা করবে না কমানোর চেষ্টা করবে? স্যার কমাবে। হ্যাঁ, এখন তোমার রক্তের চাপ মনে করো আছে 110/70, এখন কোনটা কাজ শুরু করবে? স্যার নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। ব্রেনের কাছে। ব্রেন এখন কি করবে? তোমার রক্তের চাপ কি আরো কমায় দেবে না বাড়ায় দেবে? স্যার বাড়াবে। তাহলে ব্যারোরিসেপ্টর কি জিনিস, কোথায় থাকে, ব্যারোরিসেপ্টর কিভাবে ব্রেনের সাথে কানেক্টেড, এই জিনিসটা কি এই ছবির মাধ্যমে বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। কোন ব্যারোরিসেপ্টর কখন কাজ করবে সেটা কি বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। কিন্তু একটা জিনিস বোঝো নাই, সেটা এখন বলবো, যে মস্তিষ্ক খবর পাইলো যে হ্যাঁ অমুকের রক্তের চাপ বাইরে গেছে, এখন আমাকে কমাইতে হবে। তাহলে সেইটা কিভাবে মস্তিষ্ক করে সেটা কিন্তু বলি না, সেটা এখন বলবো। মনে করো একজন ব্যক্তির রক্তের চাপ বেড়ে গেছে, খুব বেশি বেড়ে গেছে, তার মানে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এখন খবর পাঠায় দিছে। এখন মস্তিষ্ক কি করে দেখো, ওই ব্যক্তির রক্তের চাপ কমানোর জন্য মস্তিষ্ক কি করে দেখো, তার রক্তের চাপ তো বেশি, এখন কমাইতে হবে, কিভাবে কমাবো? মস্তিষ্ক করে কি, শিরা আর ধমনী ওদেরকে বলে যে তোমরা আগের চেয়ে মোটা হয়ে যাও। কারণ শিরা আর ধমনীটা হচ্ছে ফ্লেক্সিবল, স্থিতিস্থাপক পর্দা। মস্তিষ্ক যদি বলে তাহলে ওরা চিকন থেকে মোটা হয়ে যেতে পারে, আবার মোটা থেকে চিকন হয়ে যেতে পারে। এখন একজন ব্যক্তির একটা জিনিস চিন্তা করো, একটা নলের মধ্যে দিয়ে পানি দৌড়াচ্ছে, একই পরিমাণ পানি, কিন্তু নলটা যদি চিকনের চেয়ে মোটা করে দাও তাহলে পানি প্রেসার কম হবে না? জি স্যার। সেইটাই হবে।
যখন হার্ট বলবে শিরা এবং ধমনী তোমরা মোটা হয়ে যাও, তখনই ওই ব্যক্তির রক্তের চাপ কিন্তু কমে যাবে। শুধু এইটা না, আরো একটা কাজ করে হার্ট। হার্ট তোমার নিলয়টাকে বলে যে তুমি এত জোরে জোরে চাপ দিও না, প্রেসার দিও না, তোমার কারণেই তো এই ব্যাটার এত রক্তের চাপটা বেড়ে গেছে। তখন হার্ট কি করে, মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী আস্তে আস্তে চাপ দেয়। মস্তিষ্কের কমান্ডের বাইরে তো আর কেউ না, তখন হার্ট আস্তে আস্তে চাপ দেয়। মস্তিষ্কের নির্দেশের কারণে হার্ট তখন ধীরে ধীরে সংকুচিত হয়। তাহলে কি হলো, যদি হার্ট আস্তে আস্তে চাপ দেয়, আবার ওদিকে যদি শিরার ধমনী মোটা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির রক্তের চাপটা কমে যাবে না? জি স্যার। হ্যাঁ, আর যখন রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কমে যাবে, তখন এর উল্টা ঘটনা ঘটবে। তখন ওই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর খবর পাঠানোর পর হার্ট করবে কি, শিরার ধমনীকে চিকন করে ফেলবে, আর হৃৎপিণ্ডের নিলয়টাকে বলবে তোমরা জোরে জোরে চাপ দাও, জোরে জোরে চাপ দাও। তাহলে নিলয় যদি জোরে জোরে চাপ দেয়, আর ওদিকে যদি নলগুলোরে বেশি চিকন করে ফেলা হয়, তাহলে রক্তের চাপ বেড়ে যাবে না? জি স্যার। এটাই হবে। তাহলে দেখো কিভাবে ব্যারোরিসেপ্টর ব্রেনের সাথে যুক্ত থাকে, আর ব্রেন কিভাবে শিরা আর ধমনীকে চিকন করে বা মোটা করে হার্টকে কিভাবে আস্তে বা জোরে চাপ দিতে বলে, আর সেই অনুযায়ী কিভাবে রক্তের চাপটা বাড়ানো বা কমানো যায়, সেটা আমরা বুঝলাম। আগামী ক্লাসে এটা সুন্দর একটা নোট আমি লিখে দিব, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।